না বৌদি, আমি বিয়ে করব না। তুমি কেন বুঝতে পারছো না? এখন বিয়ে করলে আমার মাকে কে দেখবে বলো? এমনিতেই মা অসুস্থ, তারপর মায়ের ওষুধের খরচা আছে। সুতরাং এখন বিয়ে করলে আমি সমস্যায় পড়ে যাব। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আর তাছাড়া বরপক্ষ যেভাবে বলেছে সেইভাবে কি করে আমরা এখন বরযাত্রীদের জন্য আয়োজন করব? ভুলভাল কথা কেন বলছো ছবি? তোমার মায়ের জন্য আমরা সবাই আছি। তোমার পাড়ার এতগুলো বৌদি আছে, তবু তুমি চিন্তা করছো এত ভালো ছেলে তুমি হাতছাড়া করে দেবে? এটা হতে পারে না। আমরা তোমার বিয়ে দেবই। আমরা আমাদের প্রতিবেশী ননদের বিয়ে দেব না, এটা হতে পারে? আর বরযাত্রীর আয়োজন করা নিয়ে তুমি চিন্তা করো না, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। এভাবেই নীলিমা এবং পাড়ার বাকি মহিলা ছবিকে বিয়ে করার জন্য জোর করতে থাকে, কিন্তু ছবি কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। কিন্তু ছবির পাড়ার বৌদিরা জেদ ধরে বসে, তারা যে করেই হোক ছবির বিয়ে দেবে। আর এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে 5 মাস আগে, যখন নীলিমা মালতীপুর পাড়ায় নতুন বউ হয়ে আসে। নীলিমা যখন গৃহপ্রবেশ হবে এমন সময় সে শ্বশুর বাড়িতে এসে দেখে যে একটা সুন্দরী মেয়ে তার বাড়ির সামনে রঙ্গোলি দিচ্ছে। আর সেই রঙ্গোলি দেখে নীলিমার খুবই পছন্দ হয়। এই তুমি কে গো? আমার শ্বশুর বাড়ির সামনে বসে এত সুন্দর রঙ্গোলি দিচ্ছ? বিয়ের সময় তো তোমাকে দেখলাম না। তুমি বিয়ের সময় কোথায় ছিলে? আমার নাম ছবি, আমি তোমার ননদ। আসলে তোমার বিয়ের সময় আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বলে আমি যেতে পারিনি, তাই আজকে মায়ের কথা মতো বাড়িতে এসে রঙ্গোলি দিচ্ছি, যাতে তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করা যায়। ছবির কথা শুনে নীলিমা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে বিয়ের আগে পর্যন্ত জানতো না যে তার একটা ননদও আছে। কিন্তু এখন নতুন ননদের পরিচয় পেয়ে তার প্রশ্নের যেন শেষ থাকে না। আর সে যখন ছবিকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে, তখন ছবি হেসে ওঠে। এ কি, তুমি হাসছো কেন? আমি তোমাকে প্রশ্ন করছি আর তুমি হাসছো? তুমি আমার ননদ হলে কবে থেকে? মা তো আমাকে তোমার ব্যাপারে কিছু বলেনি। তোমাকে বলবে কি করে? আমি তো তোমার আসল ননদ নই, আমি তোমার প্রতিবেশী। আর আমি আমার মাকে নিয়ে তোমাদের পাশের বাড়িতেই থাকি। আসলে ছোটবেলা থেকে আমার বাবা নেই তো, তাই তোমার স্বামী মানে আমার দাদা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। এমনকি পাড়ায় প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে। আর এই পাড়ার প্রত্যেক মহিলার আমি ননদ হই। আর তুমিও যেহেতু নতুন বিয়ে করে এসেছো, তাই আমি তোমারও ননদ। ছবির এমন কথা শুনে নীলিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর ছবির মুখ এতটাই মায়াবী যে সে চাইলেও ছবির মুখের দিক থেকে চোখ সরাতে পারে না। এভাবে দেখতে দেখতে নীলিমার গৃহপ্রবেশের অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করা হয়। আর ছবি সেই অনুষ্ঠানের কাজে বিভিন্ন রকম ভাবে সবাইকে সাহায্য করে। আসলে ছবি প্রত্যেকদিন পাড়ায় প্রত্যেক মহিলাকে কোনো না কোনো কাজে সাহায্য করে। একদিন যখন কবিতা নামে এক মহিলা তার ছেলেকে স্কুলে নিয়ে যাবে এমন সময়, এই ছবি, তুমি অফিসে যাচ্ছ তো? দেখো না, ছেলেটাকে স্কুলে নিয়ে যাচ্ছি কিন্তু এখনো রান্না বান্না হয়নি। কি করি বলো তো? আমার আর ভালো লাগে না। তুমি চিন্তা করো না বৌদি, আমার অফিসের পথেই তোমার ছেলের স্কুল পড়ে। সুতরাং আমি বাবলুকে নিয়ে স্কুলে দিয়ে আসছি, তারপর অফিসে চলে যাব। যাও, তুমি বাড়িতে গিয়ে রান্না বান্না করে নাও, কারণ এখন শীতের বেলা রান্না করতে দেরি হলে কষ্ট হবে। এই বলে ছবি বাবলুকে নিয়ে চলে যায়। আর যার ফলে কবিতা খুবই খুশি হয়। ছবি প্রথমে বাবলুকে স্কুলে পৌঁছে দেওয়ার পর নিজের অফিসে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই বিকাল হয়ে আসে। বিকাল বেলা নীলিমা ছবিকে ফোন করলে ছবি সঙ্গে সঙ্গে নীলিমার ফোন রিসিভ করে। কি হলো বৌদি, এই সময় ফোন করলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? মা ঠিক আছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ মা ঠিক আছে। আসলে কি বলতো, আজকে সন্ধ্যাবেলা না আমার খুব শপিং করতে যেতে ইচ্ছা করছে, আর তার সাথে মোমো খাওয়ারও ইচ্ছা করছে। তোমার দাদাকে বললাম, কিন্তু ও আমাকে নিয়ে যাবে না। তাই তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি অফিসের পর ফ্রি আছো তো? তুমি ফ্রি থাকলে আমি আর তুমি দুজনে মিলে শপিং করতে যাব। নীলিমার শপিং করতে যাওয়ার কথা বলা মাত্রই ছবি রাজি হয়ে যায়, কারণ ছবি ভালো করেই জানে যে তাকে পাড়ার প্রত্যেক মহিলার খেয়াল রাখতে হবে, কারণ সে ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে দয়াপরায়ণ ছিল। বৌদি, তুমি তাহলে একটু পরে তৈরি হয়ে থেকো। আমি অফিস থেকে ফিরে তোমার সঙ্গে শপিং করতে চলে যাব, আর তারপর আমরা দুজনে একসঙ্গে মোমো খাবো। এই বলে ছবি ফোন রেখে দেয়। আর ছবির কথা শুনে নীলিমা খুবই খুশি হয়। সন্ধ্যা হতে না হতেই ছবি যখন অফিস থেকে ফিরে আসে, তখন ছবি এবং নীলিমা দুজনে শপিং করতে চলে যায়। আর তারা দুজনে মিলে অনেক অনেক শপিং করে। আর এমন সময় নীলিমা ছবির জন্য একটা খুব সুন্দর দামি শাড়ি কেনে, কিন্তু ছবি প্রথমে সেই শাড়িটা কিছুতেই নিতে চায় না। না না বৌদি, আমি এই শাড়ি নিতে পারবো না, এই শাড়িটার অনেক দাম।
আর আমি এত দামি শাড়ি পরতে অভ্যস্ত নই। তুমি বেকার বেকার দাদার টাকা নষ্ট করো না, দাদা কিন্তু অনেক কষ্ট করে রোজগার করে। এই তুমি বড় বড় কথা বলো না তো, তুমি এই শাড়িটা নেবে মানে নেবেই, আর তোমার দাদা কিছু মনে করবে না, কারণ ও ভালো করেই জানে আমি ওর বোনকে শাড়ি কিনে দিচ্ছি। এই বলে নীলিমা ছবিকে খুব দামি একটা বেনারসি কিনে দেয়, আর তার গায়ে বেনারসি শাড়ি জড়িয়ে তাকে দেখতে খুবই সুন্দর লাগে। এমন সময় শপিং মলের বাইরে রাজ নামে এক ছেলে তার মাকে নিয়ে শপিং করতে আসে, আর তখনই রাজ ছবিকে দেখতে পায়, আর ছবিকে দেখা মাত্রই রাজের তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়, এমনকি রাজ কিছুতেই চোখ ফেরাতে পারে না। আর এমন সময় রাজ তার মা পবিত্র দেবীকে নিয়ে শাড়ির দোকানে ঢুকে আসে। ম্যাডাম, আপনি এই শাড়িটা নিয়ে নিন, আপনাকে এই শাড়িটা পরে সত্যি খুব সুন্দর লাগছে, আপনাকে তো একেবারে এই দোকানের মডেল মনে হচ্ছে। আর আমি আমার মায়ের জন্য ঠিক এরকম একটা শাড়ি কিনতে চাই। আর এই যে এই শাড়ির অন্য কোনো পিস কি অ্যাভেলেবেল আছে? আমি ঠিক বলতে পারবো না এই শাড়িটার দ্বিতীয় কোনো পিস অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু আপনার মায়ের জন্য যদি আপনার এই শাড়িটা পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার এমনিতেও এই শাড়িটা নেওয়ার ইচ্ছা নেই। না না, কোনো ব্যাপার না, এই শাড়িটা আপনিই পরুন। আমার মনে হয় সামনেই আপনার বিয়ে, সেই জন্যই তো আপনি শপিং করছেন, তাই না? আর অ্যাকচুয়ালি আমার কপালটা খুব খারাপ, জানেন তো? কেননা আপনার যদি বিয়ে ঠিক হয়ে না থাকতো তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতাম। রাজের কথা শুনে ছবি ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর এমন সময় নীলিমা মনে মনে খুবই খুশি হয়, কারণ নীলিমা খুব ভালো মতোই বুঝতে পারে যে রাজ এবং তার মা ছবিকে পছন্দ করেছে। না না, ওর বিয়ে ঠিক হতে যাবে কেন? ও একেবারে সিঙ্গেল, সুতরাং আপনি চাইলে এখনই ওকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, আর ওর হয়ে আমি আপনাকে বলছি যে আমি ওর সঙ্গে আপনার বিয়ে দেব। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমিও আমার ছেলের জন্য এরকমই সুন্দরী সংস্কারী একটা মেয়ে খুঁজছিলাম, আর এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এর মধ্যে সব গুণ আছে। তাহলে আপনার ননদের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে পাকা করলাম। আমার ছেলে চামড়ার ব্যবসায়ী, সুতরাং বিয়ের পর আপনার ননদ কিন্তু খুব সুখে থাকবে। এভাবে শপিং মলে দাঁড়িয়ে নীলিমা এবং পবিত্র দেবী রাজ ও ছবির বিয়ে ঠিক করে ফেলে, কিন্তু ছবি ব্যাপারটা নিয়ে একটু লজ্জাবোধ করে, কারণ সে কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। ছবি সবেমাত্র চাকরি পেয়েছে, আর তার পারিবারিক অবস্থাও সেরকম একটা ভালো নয়, আর সেই সাথে তাকে তার অসুস্থ মায়ের দেখাশোনা করতে হয়। আর এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে করতে ছবির মাথা একেবারে খারাপ হয়ে যায়। এমন সময় ছবি নীলিমার সাথে শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারা দুজনে মিলে মোমো খেতে চলে যায়। বৌদি, আমরা দুজনে তো মোমো খেয়ে নিলাম, কিন্তু পাড়ায় আমার আরো অনেক বৌদি আছে, কবিতা বৌদি, সীমা বৌদি, লতা বৌদি, আমি সবার জন্য এক প্লেট করে মোমো কিনে নেব, না হলে কিন্তু ওরা রাগ করতে পারে। এই বলে ছবি তার পাড়ার বৌদিদের জন্য বেশি বেশি করে মোমো কিনে নেয়, কিন্তু তাকে দেখেই বোঝা যায় তার মনটা খুব একটা ভালো নেই, কারণ এরকম ভাবে তার বিয়ের কথা হচ্ছে কিন্তু তার সেই বিয়েতে মতামত নেই। আর কিছুক্ষণের মধ্যেই ছবি যখন নীলিমার সঙ্গে বাড়িতে ফিরে আসে, তখন নীলিমা পাড়ার প্রত্যেক মহিলাকে ছবির বিয়ের ব্যাপারে জানায়, আর সবাই ছবিকে বিয়ে করার জন্য রাজি করাতে শুরু করে। তুমি কেন এত চিন্তা করছো ছবি? তোমার 27 বছর বয়স হয়ে গেছে, আর তুমি কতদিন এই পাড়ায় আইবুড়ো হয়ে বসে থাকবে? তুমি যখন পাড়ার প্রত্যেক মহিলাকে নিজের বৌদি মনে করো, তাহলে কিন্তু আমাদের কথা তোমাকে শুনতে হবে, আর ওই ছেলেটাকেই তোমাকে বিয়ে করতে হবে, কারণ ছেলেটা খুব ভালো। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি বিয়েতে রাজি, কিন্তু বিয়ের ব্যবস্থা কি করে হবে? বিয়ে করতে তো এখন অনেক টাকার দরকার, বলো? তোমার দাদা বৌদিরা কি মরে গেছে? তুমি বিয়ের খরচা নিয়ে একদম চিন্তা করবে না, এই পাড়াতেই তোমার বরযাত্রী আসবে, আর আমরা তোমার বিয়ে দেব। এভাবেই ছবির পাড়ার দাদা বৌদিরা মিলে ছবির বিয়ের ব্যবস্থা করতে শুরু করে দেয়, আর সবাই মিলে ছবির বিয়ের গহনা থেকে শুরু করে শাড়ি, জামা কাপড়, খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব ভাগাভাগি করে নেয়। আর একদিন পবিত্র দেবী রাজের সঙ্গে ছবিকে দেখতে আসে, আর তখন পাড়ার সব মহিলারা সেখানে গিয়ে উপস্থিত হয়। সবই তো ঠিক আছে, শুধুমাত্র মেয়ে গুণী হলে হবে না, আমি তো দেখছি ওর নিজের মা ছাড়া এই কুল ওই কুলে আর কেউ নেই, আর আমি ভেবেছিলাম আপনি হয়তো ওর নিজস্ব বৌদি, কিন্তু এখন দেখছি ওর তো অবস্থা খুবই শোচনীয়। আর এরকম ছোট বাড়িতে আমার 200 জন বরযাত্রী আসবে কি করে বলুন তো? আমি কিন্তু খুব চিন্তায় পড়ে গেলাম। মা প্লিজ, তুমি কি কথা বলছো? আমি ওকে বিয়ে করবো, এটাই সবচেয়ে বড় সত্যি। আর এখানে আমার বরযাত্রী আসার কথা উঠছে কেন? আর বিয়ে তো আমি করতে আসবো, সুতরাং বরযাত্রী নিয়ে তুমি মাথা ঘামিও না। না না, এ কথা বললে হয় না রাজ, আমার আত্মীয় স্বজন সবাই বরযাত্রী আসবে, ওরা এসে কি দেখবে তুই একটা এরকম ভাঙা কুড়ে ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছিস? সুতরাং আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার আত্মীয় স্বজন যদি এসে ছবির জন্য আমাকে কোনো কথা শোনায়, তাহলে কিন্তু আমি তখনই বিয়ে ভেঙে দেব।
এই বলে পবিত্র দেবী রাজকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার কথা শুনে ছবির খুবই খারাপ লাগে। আর এমন সময় তার পাড়ার বৌদিরা তার পাশে দাঁড়ায়। তোমার বিয়ে উপলক্ষে আমরা এই মালতীপুর পাড়াকে এত সুন্দরভাবে সাজিয়ে দেব যে তোমার বিয়ের বরযাত্রীর লোকেরা কিছু বুঝতেই পারবে না যে ওরা কোনো পাড়াতে এসেছে নাকি কোনো ব্যাংকুয়েট হলে বিয়ে খেতে এসেছে। সুতরাং তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না ছবি, আমরা আছি তো তোমার পাশে। হ্যাঁ, আমি আমার বরকে বলে দিয়েছি সমস্ত ফুল ডেকোরেশন সবকিছুর দায়িত্ব নিতে হবে, তাই তোমার বিয়ে আমরা এই পাড়া থেকে ধুমধাম করেই দেব। এই বলে সবাই মিলে মালতীপুর পাড়াকে ছবির বিয়ের জন্য খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এমনকি তার পাড়ার সমস্ত বৌদিরা মিলে ছবিকে নিয়ে অনেক বড় বড় শপিং মলে শপিং করতে যায়, যার ফলে ছবির কাছে এখন শাড়ি গহনা জামা কাপড়ের কোনো অভাব হয় না। আর এভাবেই দেখতে দেখতে সেই পাড়ার মধ্যেই ছবির মেহেন্দির অনুষ্ঠান হয় আর তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এমনকি ছবির সঙ্গীতের অনুষ্ঠানের দিন পাড়ার বৌদিরা মিলে ছবির সঙ্গে নাচানাচি করে। আর বিয়ের দিন সন্ধ্যাবেলা সব বৌদিরা মিলে ছবিকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বরযাত্রী আসবে। এমন সময় রামরতন বাবু সেখানে এসে বলে, আপনারা এই পাড়াকে কি ভেবেছেন? হ্যাঁ, একটা এরকম অনাথ মেয়ের বিয়ের জন্য পুরো পাড়া সাজিয়ে দেবেন আর আমি কোনো কথা বলবো না? আর আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে এই পাড়াতে আপনারা থাকার জন্য আমার কাছ থেকে লিজ নিয়েছেন, তাই আমার কাছ থেকে এই পাড়া ব্যবহার করার আগে কোনো রকমের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? দাদা, দয়া করে আপনি চিৎকার করবেন না। আজকে আমাদের ননদের বিয়ে, তাই আমরা চাই না ওর বিয়েতে কোনো বাধা আসুক। এক্ষুনি ওর বরযাত্রী এসে উপস্থিত হবে। এই অনাথ মেয়ের বিয়ে হবে তাতে আমি কি করব? আমি ওসব কথা শুনতে চাই না। আপনারা ছবির বিয়ের জন্য এই পাড়াটা যে এতদিন ধরে ব্যবহার করলেন তার জন্য আমাকে এক্ষুনি 1 লক্ষ টাকা দিতে হবে, তা নাহলে আমি কিন্তু একদম তুলকালাম বাঁধিয়ে দেবো। রামরতন বাবু এরকম করে চিৎকার করতে শুরু করলে বিয়ে বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়। আর প্রত্যেকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ বরযাত্রী এসে যদি এরকম দৃশ্য দেখে তাহলে পবিত্র দেবী কিছুতেই রাজের সঙ্গে ছবির বিয়ে দেবে না। আর তখন সব পাড়ার বৌদিরা মিলে ননদকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তারা নিজেদের গলা থেকে সোনার চেন খুলে রামরতন বাবুর হাতে দিয়ে দেয়। আমরা আমাদের গলা থেকে যে সোনার চেন খুলে আপনাকে দিয়েছি সেই চেনগুলো বিক্রি করলে আপনি 1 লক্ষ টাকার বেশি টাকা পেয়ে যাবেন। সুতরাং এখান থেকে আপনি এবার দয়া করে বিদায় হন আর আমাদের ননদের বিয়েতে আপনি কোনো রকম সমস্যার সৃষ্টি করবেন না। এভাবে 3-4টে সোনার চেন নিয়ে রামরতন বাবু খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেখানে ছবির বিয়ের বরযাত্রী এসে উপস্থিত হয়। আর সবাই সেখানে এসে এত সুন্দর বিয়ে বাড়ির আয়োজন দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। সবাই সেই বিয়েতে অনেক অনেক আনন্দ করে। আর কিছুক্ষণের মধ্যেই ছবির সঙ্গে রাজের ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর ছবি তার পাড়ার বৌদিদের ঋণ শোধ করার জন্য তাদের সবাইকে একটা করে সোনার চেন উপহার দেয়। আর বিয়ের পর ছবি সুখে শান্তিতে সংসার করে। রুচিকা দেবী তার একমাত্র ছেলে সঞ্জয়কে নিয়ে বাস করে। বাড়িতে আর অন্য কোনো সদস্য না থাকায় রুচিকা দেবীকেই বাড়ির সমস্ত কাজকর্ম এবং রান্না বান্না করতে হয় এবং তার সাথে নিজের ছেলেরও খেয়াল রাখতে হয়। প্রত্যেকদিন খুব সকাল করে ঘুম থেকে উঠে ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, ছেলের লাঞ্চ বক্স প্যাক করা, আবার রাত্রিবেলা সঞ্জয় বাড়িতে আসার আগেই তার জন্য খাবার রান্না করে রাখা, এছাড়াও বাড়ির অন্যান্য কাজকর্ম সমস্ত কিছুই রুচিকা দেবীকে একা হাতে সামলাতে হয়। কিন্তু হঠাৎ করে একদিন রুচিকা দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, তাই সে চাইলেও আর বাড়ির কাজকর্ম করতে পারে না। তাই এবার রুচিকা দেবী ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে শুরু করে। মা, বলছি যে আমার জন্য মেয়ে দেখার কোনো দরকার নেই। আসলে আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আসলে আমি গুনগুন নামে একটা মেয়েকে পছন্দ করি আর আমি গুনগুনকেই বিয়ে করতে চাই। গুনগুন খুব ভালো মেয়ে, ও বাড়ির কাজকর্ম রান্না বান্না সবই পারে। ও আমাদের বাড়ির বউ হয়ে এলে তোমার কোনো সমস্যা হবে না, ও সবকিছু সামলে নেবে। এভাবে সঞ্জয় গুনগুনের নামে তার মায়ের কাছে অনেক অনেক প্রশংসা করে আর সেই সাথে গুনগুনের ফটো তার মাকে দেখায়। গুনগুন দেখতেও খুবই সুন্দর হওয়ায় রুচিকা দেবী গুনগুনকে বাড়ির বৌমা করতে রাজি হয়ে যায়। আর কয়েকদিনের মধ্যেই রুচিকা দেবী ছেলের বিয়ে দিয়ে গুনগুনকে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর, কি গো বৌমা, সকাল 8টা বাজে আর তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ? তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। সঞ্জয় 10টার সময় অফিসের জন্য বেরোবে, ওর জন্য রান্না করতে হবে তো, তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। শাশুড়ি মা অনেক ডাকাডাকি করার পর গুনগুন কোনো রকমে বিছানা থেকে উঠে বসে। আসলে মা,
আমি না একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। আমি বাপের বাড়িতে যখন থাকতাম তখন আমি সকাল 10টার আগে কিছুতেই ঘুম থেকে উঠতে পারতাম না। আপনি প্লিজ আমাকে 10টা পর্যন্ত ঘুমাতে দিন। এত তাড়াতাড়ি আমার কিছুতেই উঠতে ইচ্ছা করছে না। কি, তুমি বেলা 10টা পর্যন্ত ঘুমাবে? এ তুমি কি বলছো? আমার ছেলে অফিসে যাবে, ওর ব্রেকফাস্ট রেডি করতে হবে, তারপর ওর দুপুরের লাঞ্চ বক্সও তো প্যাক করতে হবে। এই কাজগুলো কে করবে শুনি? তুমি তো জানো আমি অসুস্থ, সেই জন্যই তো তাড়াতাড়ি সঞ্জয়ের বিয়ে দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এলাম। আর তুমি শ্বশুর বাড়িতে এসে কিনা বেলা 10টা পর্যন্ত ঘুমানোর বায়না করছো। এভাবে শাশুড়ি মা প্রচন্ড জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলে গুনগুন ভয় পেয়ে যায় আর সে কোনো রকমে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়। কিন্তু তার প্রচন্ড পরিমাণে ঘুম পায় আর তার মোটেই রান্না করতে ইচ্ছে করে না। তবুও সে কোনো রকমে ঘুমের ঘোরে টলতে টলতে সঞ্জয়ের জন্য রান্না করে। আসলে গুনগুনের একটা বাজে অভ্যাস ছিল, সে প্রত্যেকদিন রাত্রিবেলা করে রাত জেগে ফোন ঘাঁটতো আর প্রত্যেকদিন 2-3টে পর্যন্ত সে জেগেই থাকতো। সেই জন্য অনেক চেষ্টা করলেও সে বেলা 10টার আগে ঘুম থেকে উঠতে পারতো না। আবার সে চেষ্টা করলেও রাতে তাড়াতাড়ি ঘুমাতেও পারতো না। এর ফলে শ্বশুর বাড়িতে এসে গুনগুন খুবই বিপদে পড়ে। প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। না, আমি কিছুতেই সকালবেলা করে ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমি যদি সঞ্জয়ের সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ বক্স রাত্রিবেলাতেই রেডি করে রাখি তাহলে কেমন হয়? হ্যাঁ, এটাই বেস্ট হবে। আমাকে তাহলে আর সকাল সকাল উঠতে হবে না। কিন্তু শাশুড়ি মা যদি দেখে আমি রাত্রিবেলা রান্না করছি তাহলে তো আমাকে একেবারে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। এবার কি করি? এভাবেই গুনগুন নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে আর অনেক ভাবনা চিন্তা করার পর তার মাথায় খুব ভালো একটা আইডিয়া আসে। সঞ্জয় প্রত্যেকদিন অফিস থেকে রাত 10টার মধ্যে বাড়িতে ফিরে আসে, তাই সবাই খাওয়া দাওয়া করে 11টার দিকে ঘুমাতে চলে যায় আর তাদের ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 12টা তো বেজেই যায়। তাই গুনগুন ঠিক করে এবার থেকে রাত 12টার পরেই সে রান্না বান্না করে রেখে দেবে। রাত 12টা বাজে, সঞ্জয় তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার শাশুড়ি মা ঘুমিয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি যদি রান্না করতে শুরু করি আর খুটখাট কোনো আওয়াজ হয় তাহলে শাশুড়ি মা জেগে যেতে পারে। না, আমি বরং রাত 1টার দিকে রান্নাঘরে যাব। আশা করছি অত রাত পর্যন্ত কেউ জেগে থাকবে না, ততক্ষণ আমি ফোন ঘাঁটি। এই বলে গুনগুন আবার ফোন ঘাঁটতে শুরু করে আর দেখতে দেখতে রাত 1টা বেজে যায় আর গুনগুন রান্নাঘরে চলে যায়। রাত 1টার সময় সে খুবই আস্তে আস্তে রান্না শুরু করে যাতে রান্নাঘরে কোনো তীব্র আওয়াজ না হয়। আর এভাবেই 2-1 ঘন্টার মধ্যেই গুনগুন সঞ্জয়ের সকালের ব্রেকফাস্ট হিসেবে খাওয়ার জন্য রুটি সবজি রান্না করে নেয় আর সেই সাথে সঞ্জয়ের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য ভাত ডাল এবং তরকারিও রান্না করে নেয়। আমার সব রান্না কমপ্লিট, এবার খাবারগুলো ফ্রিজে রেখে দিই, তা না হলে খারাপ হয়ে যেতে পারে। সবে রাত 2:30টা বাজে। ওয়াও, আমার তো রান্না করতে বেশি সময়ও লাগলো না। যাক, সকালের রান্না হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি আরাম করে ঘুমাবো। 10টা নাগাদ একবার ঘুম থেকে উঠে কোনো রকমে খাবারগুলো গরম করে ওদেরকে দিয়ে দেব, কেউ কিছু বুঝতেই পারবে না। আর তারপর আমি আবার সারাদিন ঘুমাতে পারবো। এই বলে গুনগুন তার রান্না করা খাবার ফ্রিজের মধ্যে রেখে দেয় আর আরাম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সঞ্জয় অফিসে যাওয়ার কিছুক্ষণ আগেই গুনগুন ঘুম থেকে ওঠে আর সেই ফ্রিজ থেকে খাবারগুলো বের করে এবং খাবারগুলো গরম করে সঞ্জয়কে খেতে দেয়। সেই সাথে তার টিফিনও প্যাক করে দেয়, যা দেখে সঞ্জয় এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি কখন ঘুম থেকে উঠলে বৌমা? আমি তো মনে করেছি তুমি আজকে হয়তো ঘুম থেকে ওঠোনি। যাক, এই 2-1 দিনে তোমার মধ্যে পরিবর্তন দেখে খুব খুশি হয়েছি। খোকার লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছো তো? হ্যাঁ মা, আমি তো সেই সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি এবার সময় মতো ঘুম থেকে উঠে পড়বো আর সময় মতো সব খাবার রান্না করে দেবো। তাই আপনাকেও আর শুধু শুধু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে ডাকতে হবে না। সঞ্জয়, এই নাও তোমার টিফিন বক্স। আর মা, আপনি আপনার ছেলের সঙ্গে ব্রেকফাস্ট করে নিন। তুমি আবার কোথায় যাচ্ছ? তুমিও আমাদের সঙ্গে বসে খেয়ে নাও, তা না হলে খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। না মা, আমি এখন খাবো না। আসলে খুব সকাল করে ঘুম থেকে উঠে রান্না বান্না করেছি তো, তাই আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি একটু ঘুমাতে যাচ্ছি। তাছাড়া এত সকাল করে ব্রেকফাস্ট করার আমার অভ্যাস নেই। আমি ওই 12টার দিকে ঘুম থেকে উঠে খেয়ে নেব। সব রান্না তো করেই নিয়েছি, দুপুরে তো রান্নার আর কোনো ঝামেলা নেই। তাই আশা করছি আমি এখন ঘুমালে আপনার কোনো সমস্যা নেই। না, আমার আবার সমস্যা কি হবে? কিন্তু এরকম অসময়ে ঘুমানোও তো ঠিক নয়। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো।
এই শুনে গুনগুন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে তখনই নিজের ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে আর বেলা 12টার সময় ঘুম থেকে ওঠে। এভাবে সেদিনের পর থেকে গুনগুন প্রত্যেক দিন সঞ্জয় এবং তার মা ঘুমিয়ে পড়ার পর রাত 1টা নাগাদ সমস্ত রান্নাবান্না সেরে রাখে। এতে করে গুনগুনকে আর সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না। সে খুব নিশ্চিন্তে 10টার একটু আগে ঘুম থেকে ওঠে আর খাবার গরম করে তার স্বামী ও শাশুড়ি মাকে খেতে দিয়ে দেয় এবং সঞ্জয়ের টিফিন বক্সও প্যাক করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। আর একদিন যখন গুনগুন রাত 1টার সময় রান্নাঘরে রান্না করতে যায়, তখন সে দেখে যে তার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছে। আর এই দেখে গুনগুন খুবই ভয় পেয়ে যায়। কি সর্বনাশ, শাশুড়ি মা যদি দেখতে পাই আমি এখন রান্নাঘরে রান্না করছি তাহলে তো বিপদে পড়ে যাব। মা যদি জিজ্ঞাসা করে আমি এত রাতে কেন রান্না করছি তাহলে আমি কি বলবো? এবার আমি কি করি? গুনগুন কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে তাড়াতাড়ি করে রান্নাঘরের লাইট বন্ধ করে দেয়। এর ফলে তার শাশুড়ি মা কিছুই বুঝতে পারে না। তাই রুচিকা দেবী রান্নাঘরের দিকে না তাকিয়েই বাথরুমের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই তার নাকে পরোটা ভাজার সুগন্ধ আসে। এত রাতে পরোটা ভাজার গন্ধ কোথা থেকে আসছে? না না, এত রাতে আবার কেউ রান্না করে নাকি? ঘুমের ঘরে কি সব বলছি? যাই তাড়াতাড়ি বাথরুমে যাই, আজকে পেটটা যেন বড্ড ব্যথা ব্যথা করছে। এই বলে রুচিকা দেবী বাথরুমে চলে যায়। আর সে যখন বাথরুম থেকে নিজের ঘরের দিকে যাবে তখনই হঠাৎ করে প্রেসার কুকারের সিটি বেজে ওঠে। আর এই শুনে রুচিকা দেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই সে রান্নাঘরের দিকে চলে যায় আর রান্নাঘরে ঢুকে হঠাৎ করে লাইট জ্বালায়। আর তখনই সে রাত 1টার সময় তার বৌমাকে রান্নাঘরে দেখে একেবারে আকাশ থেকে পড়ে। কি হলো বৌমা, তুমি এত রাতে রান্নাঘরে কি করছো? এত রাতে পরোটা বানাচ্ছো? আর এই প্রেসার কুকারে কি রান্না হচ্ছে? গুনগুন তার শাশুড়ি মাকে দেখে ভয় পেয়ে যায় আর মিথ্যা কথা বলতে শুরু করে। আসলে মা, আমার না খুব খিদে পেয়েছে। আর আমার এত খিদে পেয়েছে যে আমার কিছুতেই ঘুম আসছে না। আসলে আপনি তো জানেন খালি পেটে কারোরই ঘুম আসে না, সেই জন্য ভাবলাম নিজের জন্য কিছু একটা রান্না করি। তাই বলে এত রাতে তুমি এখন পরোটা খাবে? রাত 1টা বাজে, তোমার তো পেট খারাপ করবে। এমনিতেই কিছুদিন ধরে আমার পেটের গন্ডগোল হচ্ছে। এরকম রাত বেরাতে উল্টোপাল্টা খাবার খাওয়া ঠিক নয়। খিদে পেয়েছিল 2টো বিস্কুট বা অন্য কোনো হালকা খাবার খেয়ে নিতেই পারতে। না না মা, ওইসব বিস্কুট খেতে আমার ভালো লাগে না। তাছাড়া আমার রান্না হয়েই গেছে, আমি এখনই গিয়ে ঘুমিয়ে পড়বো, মানে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। এই শুনে রুচিকা দেবী নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি আর গুনগুন তাড়াতাড়ি করে খাবার রান্না করে নিজের ঘরে চলে যায়। সেদিন শাশুড়ি মায়ের ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে গুনগুন খাবার দাবার রান্না করার পর ফ্রিজে রাখতেই ভুলে যায়। আর সকাল 10টা নাগাদ সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে সমস্ত খাবার ফ্রিজের বাইরেই রাখা আছে। আর এই দেখে গুনগুন ভয় পেয়ে যায়। এ বাবা, কালকে তাড়াহুড়ো করতে গিয়ে শাশুড়ি মায়ের ভয়ে আমি তো খাবারগুলো ফ্রিজের মধ্যেই রাখতে ভুলে গেছি। কি সর্বনাশ, দেখি তো খাবারগুলো ভালো আছে কিনা। এই তো, সব খাবারই ভালো আছে। ভাগ্যিস আজকে বেঁচে গেলাম। যা গরম পড়েছে, এই গরমে খাবারগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা। অনেক রাত করে রান্না করেছি বলে হয়তো কিছু হয়নি। যাক, ভালোই হলো। সঞ্জয়ের টিফিনটা আগে প্যাক করে দিই, তারপর ওদেরকে খেতে দেবো। এই বলে গুনগুন রাতে রান্না করা খাবার সঞ্জয়ের টিফিন বক্সে প্যাক করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তার স্বামী এবং শাশুড়ি মাকে রাতে রান্না করা খাবারই খেতে দিয়ে দেয়। সকাল 10টার সময় সেই খাবার খেতে সঞ্জয় কিংবা তার মায়ের কোনো সমস্যা হয় না। তবে আসল সমস্যা হয় দুপুরবেলা। সঞ্জয় যখন অফিসের টিফিন আওয়ারে টিফিন নিয়ে খেতে বসবে তখনই সেখানে সঞ্জয়ের অফিসের বস মিস্টার লালকমল বাবু আসে। লালকমল বাবু খুবই খাদ্যরসিক মানুষ ছিল। আর সে প্রত্যেক দিনই তার অফিসের এমপ্লয়ীদের মধ্যে কারো না কারোর কাছ থেকে টিফিন খেয়ে থাকতো। এমনকি কখনো যদি কোনো এমপ্লয়ির খাবার খেয়ে তার ভালো লাগতো তাহলে সে খুশি হয়ে তার প্রমোশনও করিয়ে দিত। কি ব্যাপার সঞ্জয়, কি খবর তোমার বলো? আজকে আমি তোমার সঙ্গে লাঞ্চ করতে এলাম। কই, কি খাবার এনেছো দাও, আজকে আমার ভীষণ খিদে পাচ্ছে। বসের কথা শুনে সঞ্জয় মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। ও মাই গড, আজকে আমার বস আমার কাছে নিজে এসে খাবার চাইছে। তার মানে 100% আমার প্রমোশন হবে। আর এমনি আমার বউ খুব ভালো রান্না করতে পারে। গুনগুনের হাতে রান্না খেয়ে বসের নিশ্চয়ই খুব পছন্দ হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই, বসুন না। আজকে আমার ওয়াইফ আমাকে পরোটা চিকেন কষা দিয়েছে। খেয়ে দেখুন, আমার বউ কিন্তু দারুণ রান্না করতে পারে। আপনার মন কিন্তু একদম খুশি হয়ে যাবে খাওয়ার পর।
মাংস পরোটার কথা শুনে রামকমল বাবুর মুখে জল চলে আসে আর সে তখনই খাবার খাওয়ার জন্য সঞ্জয়ের পাশে বসে পড়ে। সঞ্জয় নিজে না খেয়ে টিফিন বক্স রামকমল বাবুর হাতে দিয়ে দেয় আর সেই সাথে বারে বারে সে তার প্রমোশনের কথা বসকে বলতে থাকে। কিন্তু যেই না রামকমল বাবু টিফিন বক্স খোলে তখনই টিফিনের মধ্যে থেকে খাবার পচে যাওয়ার এক বাজে দুর্গন্ধ বেরিয়ে আসে। এই সঞ্জয়, তোমার টিফিনের খাবার থেকে এরকম বাজে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? খাবার কি পচে গেছে নাকি? তুমি আমাকে পচে যাওয়া খাবার খেতে দিচ্ছ? কি বলছেন কি স্যার? খাবার পচে যাবে কেন? আমার বউ তো সকালবেলা খাবারগুলো রান্না করে দিল, তাই খাবার নষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর প্রত্যেকদিনই তো বাড়ি থেকে আমি খাবার নিয়ে এসে খাই। আমার মনে হচ্ছে বাইরে থেকে কোনো দুর্গন্ধ আসছে। আপনি খাবারটা একবার খেয়েই দেখুন না। এই শুনে রামকমল বাবু যেই না অল্প একটু মাংস পরোটা মুখে দেয় সঙ্গে সঙ্গে সেই খাবার সে থুতু করে ফেলে দেয়, কারণ সেই খাবার পুরোপুরি ভাবে পচা ছিল। যেহেতু গুনগুন গতকাল রাত 1টার সময় খাবারগুলো রান্না করে আর এই গরমের মধ্যে সে খাবার ফ্রিজে রাখতে ভুলে যায়, সেই জন্য খাবারগুলো পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়। আর এরকম নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে রামকমল বাবু বমি করতে শুরু করে, যা দেখে সঞ্জয় খুবই ভয় পেয়ে যায়। আর রামকমল বাবু সঞ্জয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, তুমি আমাকে পচা খাবার খাওয়ালে সঞ্জয়, তুমি কিন্তু একদম ঠিক করলে না। আমি কখনো তোমার প্রমোশন করব না, কখনো না, স্টুপিড কোথাকার। এই বলে রামকমল বাবু সেখান থেকে চলে যায়। আর সেদিন গোটা অফিসের সামনে সঞ্জয় ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে, কারণ তার অফিসের বন্ধু বান্ধবরা সঞ্জয়ের প্রতি প্রচন্ড পরিমাণে হাসাহাসি করে। তাই সেদিন সঞ্জয় মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে গুনগুনকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে। তাই ভয়ের চোটে গুনগুন সত্যি কথা বলতে বাধ্য হয়। আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বলে প্রত্যেকদিন রাত 1টা নাগাদ সব খাবার রান্না করে রাখি আর আমি রান্না করে খাবারগুলো ফ্রিজে রেখে দিই। কিন্তু কালকে আমি ফ্রিজে খাবারগুলো রাখতে ভুলে গিয়েছিলাম আর সকালবেলা তোমাকে খাবার গরম না করেই দিয়ে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এরকম করব না আমি। আমার জন্য তোমার প্রমোশন হলো না, আবার এরকম রাতের বাসি খাবার খেয়ে শাশুড়ি মায়েরও পেট খারাপ করছে। আমি এবার থেকে সকালবেলা উঠেই রান্না করব, আমি কথা দিচ্ছি। সঞ্জয় এবং তার মা কিছুতেই গুনগুনকে ক্ষমা করতে চায় না। তারা বেশ কিছুদিন যাবৎ গুনগুনের উপর রেগেই থাকে। তাই গুনগুন সবাইকে খুশি করার জন্য প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আর গরম গরম খাবার রান্না করে সবাইকে খেতে দেয়। আর কিছুদিনের মধ্যেই গুনগুনের রান্না করা সুস্বাদু খাবার খেয়ে সঞ্জয় এবং তার মায়ের মন গলে যায় আর তারা গুনগুনকে ক্ষমা করে দেয়।